নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, সল্টলেকে বৃদ্ধাকে বেহুশ করে লুট। পূর্বাচলে বাড়িতে ইন্টারনেট সংযোগের নামে ঢুকে লুট। প্রায় 3 লক্ষ টাকা ও গয়না লুটের অভিযোগ। বৃদ্ধাকে ইনজেকশন দিয়ে বেহুশ করে লুটপাট। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে লুট দুই দুষ্কৃতীর। যে খবরের দিকে আমরা নজর রাখছি, সল্টলেকে বৃদ্ধাকে বেহুশ করে চলে লুটপাট। পূর্বাচলে বাড়িতে ইন্টারনেট সংযোগের নামে ঢুকে লুট। আসুন আমরা কথা বলি, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সঙ্গে অনুপ। এই যে দুষ্কৃতী তাণ্ডব, এই যে বৃদ্ধাকে বেহুশ করে লুট, এটা নিশ্চয়ই একদিনে পুরো ব্যাপারটা সাজানো হয়েছে তা নয়। দীর্ঘদিন ধরেই তার মানে বৃদ্ধার অবস্থান, বাড়িতে কখন একা থাকেন, এই পুরো বিষয়টা রেকি করেছিল তারা। একবারে পুলিশ কিন্তু তদন্ত নেবে, এই বিষয়টাই কিন্তু একেবারে উঠে আসছে পুলিশি তদন্তে। তার কারণ আগে থেকে রেকি করা হয়েছিল এই গোটা যে লুটপাট থেকে শুরু করে বাড়িতে বৃদ্ধা যখন একা থাকবেন এই গোটা বিষয় নিয়ে। এবং গতকালকে একেবারে ইন্টারনেট পরিষেবা বাড়িতে দিতে এসছে, এমনটাই কিন্তু প্রথমেই বৃদ্ধা যে প্রাক্তন প্রধান শিক্ষক একটি স্কুলে তাকে কিন্তু জানায়। এবং তিনি যখন ঘরের মধ্যে তাদেরকে দুজন যুবককে প্রবেশ করতে বলে, সেই সুযোগেই কিন্তু প্রথমে সেই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপরে তার গলা টিপে ধরে এবং হাতে ইঞ্জেকশন দিয়ে তাকে কিন্তু সঙ্গে অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। সেই সুযোগেই প্রায় 3 লক্ষ টাকা ক্যাশ, অন্যদিকে যত সোনার গয়না ছিল, প্রচুর পরিমাণে সোনার গয়না, তার বাড়ি থেকে কিন্তু লুটপাট চালানো হয়। তারপরেই এই গোটা ঘটনা গতকাল সকালবেলা যখন ঘটে, পরবর্তী ক্ষেত্রেই কিন্তু একেবারে তার যখন অচৈতন্য অবস্থায় পড়ে থাকে, এলাকার অন্য যে আবাসিকরা যারা ছিল তারা কিন্তু সারা শব্দ পাচ্ছিল না, সেখানেই তাদের সন্দেহ হয়। এরপরেই বিধাননগর দক্ষিণ থানায় গোটা বিষয়টি খবর যায়, পুলিশি অভিযোগ দায়ের হয়। পুলিশি অভিযোগের পরবর্তী ক্ষেত্রেই কিন্তু একেবারে এক যুবক, ইতিমধ্যেই শুভঙ্কর মুখার্জি, ইকোপার্ক এলাকা থেকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সল্টলেকের মতো একটি জায়গা যেখানে পূর্বাচল আবাসন, সেখানে এই লুটপাটের ঘটনা, একেবারে বৃদ্ধাকে ইঞ্জেকশন দিয়ে সংজ্ঞাহীন করে খুনের চেষ্টা, এমনটা কিন্তু অভিযোগে উল্লেখ করা হয়েছে। এবং 3 লক্ষ টাকা প্রায় ক্যাশ, অন্যদিকে সোনার গহনা কিন্তু লুটপাট করা হয়েছে। বৃদ্ধা একাই ছিল বাড়িতে, এমনটাই কিন্তু আগে থেকে দুই যে যুবক যারা গিয়েছিল আগে থেকে জানতো। গোটা যে বিষয়টি একেবারে করা হবে তার আগে কিন্তু একেবারে রেকি করা হয়েছিল, এমনটাও পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। ইতিমধ্যে যে যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তা কেন কিভাবে এই লুটপাট চালানো হয়েছিল এবং কতদিন থেকে রেকি করা হয়েছিল, এবং আরো এক যুবকের তথ্য ইতিমধ্যেই পুলিশের কাছে উঠে এসছে। তার খোঁজেও কিন্তু বিধাননগর দক্ষিণ থানার পুলিশ, অন্যদিকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, তারা কিন্তু ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে। রুমেলা, এগুলো আমার বড়ই তুলে রেখেছিল সেই দিনকে। আর দেগঙ্গার ছবি দেখাবো আপনাদের। দেগঙ্গার কলাপোলে ফিল্মি কায়দায় ডাকাতি, পর বাড়িতে গান পয়েন্টে লুটপাট, 2 থেকে 3টি বাইকে চড়ে হানা 8 ডাকাতের। মুখ ঢেকে বাড়িতে ঢুকে বেপরোয়া ডাকাতির ঘটনা। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে ফেলে রাখা হয় বাসিন্দাদের। নড়াচড়া যাতে না করতে পারেন সেই জন্য বাড়ির পুরুষ সদস্যদের হাতে ধরিয়ে দেওয়া হয় বোমাও। চিৎকার করতে গেলে মহিলাদের একটি ঘরে আটকে দেয় ডাকাতরা। মহিলা অসুস্থ হয়ে পড়ায় তাকে জলও খাওয়ায় একজন ডাকাত। কাজ হাসিলের পর গয়না টাকা নিয়ে অবাধে চম্পট। জনবহুল এলাকায় ডাকাতিতে আতঙ্কে স্থানীয়রা। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। ওরা 7-8 জন এসছে, এবার আমাকে ধরেছে। ধরার পরে পিস্তল দেখি, এবার আমি হাত ছিনিয়ে ঘরে গেছি, গিয়ে আমার বড় যাকে দিদি বলে বিশাল জোরে ডাক দিয়েছি। আমার বড় যা নেমে এসছে, এবার 2জনকে ধরে পিস্তল দাঁড়াটা দেখিয়ে আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে। করে এবার হাতে সোনার আইসতো কানের মানে ছিল খুলে নিয়েছে, আর বলছে দে চাবি দে, নাহলে যা পিস্তল দিয়েছে মেরে দেবো। এবার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিয়েছি, আলমারি খুলে দিয়েছি, সব বের করে নিয়ে গেল। উপরে গেল খানিক, নিচে করলো, মুখে বাঁধা, চোখ দুটো বের করা, আর সব জ্যাকেট ট্যাকেট গায়ে দেয়া, মাথায় হেলমেট কিছু না। চিনতে পেরেছি ওই যে হনুমান টুপি পরে না, চিনতে পারিনি। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি মারছে, চেঁচালেই তোকে কপিয়ে দেবো। আমার বাড়ি থেকে 2-2.5 হাজার টাকা মতন ছিল, ওগুলো নিয়েছে, আর সোনা দানা নিয়েছে, ফোন নিয়েছে। চিনতে পেরেছেন কি অবস্থায় ছিল? সবাই ওই টুপি পরা ছিল,
আর সঙ্গে আবার রুমালও বাঁধা ছিল। মুখের দিকে তাকাতে দিচ্ছে না, তাকাতে গেলেই ওই দায়ের উল্টো পিঠ দিয়ে বাড়ি মারছে। প্রথমে যখন আমি বাড়ি ঢুকি, গেটটা খুলে যখন ঢুকি, তো তখন দেখি মা চোখ ছলছল করছে। সুতরাং আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আজা। আমি গেলাম, হাতে বোম দিল, হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো। ঠিক আছে, হিন্দিতে কথা বললো, হিন্দি বাংলা দুটোই। তো সুতরাং মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি। প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে, এই ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে। এবং লুটপাট চালানোর সময় এক মহিলা তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জলও খাওয়ায় ডাকাত দল। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও, তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়। তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে, আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন। আর এদিকে ঘাটাল শিশু মেলা নিয়ে মারামারির ঘটনা, অরবিন্দ স্টেডিয়ামে ধুমধুমা। সাংসদ দেবের সামনে দুপক্ষের মারপিট, দেব এবং শঙ্কর দলুই গোষ্ঠীর লাঠালাঠি। দুপক্ষের মারপিটে আহত বেশ কয়েকজন। ছবি দেখাচ্ছি আগে আপনাদের, যে ছবি আপনারা দেখছেন ঘাটাল উৎসব শিশু মেলাকে ঘিরে দেব গোষ্ঠী এবং শঙ্কর দলুই গোষ্ঠীর গোলমাল, তাদের বিবাদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই শিশু মেলা নিয়ে তুমুল হাতাহাতি। এবং এই হাতাহাতিতে জখম হয়েছেন বেশ কয়েকজন। ইতিমধ্যে ঘাটাল মহকুমা হাসপাতালে সাংসদ দেব তিনিও গিয়েছেন তাদের সঙ্গে দেখা করতে। দেবের মিটিংয়ে আসার কথা ছিল শিশু মেলা। দেব এসেছেন, দেব এসে ঢোকা মাত্র রামমান্না সহ রাজার লোক একটা ওখানে লাঠি ছোটালি উত্তেজনা শুরু। এবার আমরা ছাড়াছাড়ি করছিলাম, আমি গেটটার সামনে দাঁড়িয়েছিলাম। শেখ শাহজাহান আলী পাঁচটা আমার মাথায় মারলো এবং হাবিবুর রহমান এবং রামমান্না তিনজন মেরে। একটা মেলা, সাধারণ মানুষের আবেগ উৎসাহ তাকে ঘিরে থাকে, কিন্তু সেখানে একই দলের দুই রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের দুই গোষ্ঠীর মধ্যে এইরকম ঘটনা, সংঘর্ষ, হাতাহাতি, আহত হয়েছেন কেউ কেউ। কাম্য? আসুন আমরা কথা বলি। আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন সঙ্গে সরাসরি ঘাটাল থেকে। সুকান্ত, এই মেলা ঘিরে সাধারণ মানুষের অপেক্ষা থাকে গোটা বছরের, সেখানে এরকম পরিস্থিতি কেন তৈরি হবে? একদমই দেখো রুমেলা, সেই প্রশ্নই করছে কিন্তু ঘাটালবাসী। কারণ ঘাটালবাসী পুরো একটি বছর তারা কিন্তু অপেক্ষায় থাকে ঘাটাল উৎসব শিশু মেলার জন্য। যেই মেলাটি ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় এবং প্রায় কোটি টাকার উপরে খরচে এই মেলা হয়, যে মেলাটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম মেলায় পরিণত হয়েছে। আর সেই মেলা নিয়ে কিন্তু আজকে একটা গন্ডগোল শুধু বলা যাবে না, হাতাহাতি, লাঠালাঠি, মাথা ফাটলো, মানে এক কথায় একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো। এবং কার সামনে না, ঘাটালের সাংসদ দীপক অধিকারীর সামনে। এবং এই ঘটনার জেরে তাকে কিন্তু এই যে অরবিন্দ স্টেডিয়াম, সেই স্টেডিয়াম ছেড়ে পালিয়ে যেতে হলো। এরপরে কিন্তু সাংসদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তিনি অবশ্য বলছেন যে শঙ্কর দলের সাথে তার ভালো সম্পর্ক, এই মেলা নিয়ে কিন্তু একটা ইতিবাচক বৈঠক হয়েছিল, কিন্তু তারপরেও কিভাবে এই মেলা নিয়ে এত বিশৃঙ্খলা তৈরি হলো তা কিন্তু বুঝে উঠতে পারছেন না। কিন্তু সাংসদ অনুগামী এবং ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলের অনুগামীদের মধ্যে এখনো পর্যন্ত মোট 8 জন আহত হয়েছে, যাদের চিকিৎসা চলছে ঘাটাল মহকুমা হাসপাতালে। এবং তার মধ্যে সুকান্ত, আমি তোমার কাছে আবারও ফিরছি এবং শঙ্কর দলুই এই ঘটনার পর তিনি কি বলছেন অবশ্যই আমরা শুনবো। তার পাশাপাশি সাংসদ দেব কিছুক্ষণ আগে আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছিলাম, তিনি বলছেন এই গোটা ঘটনায় তিনি খুবই শকড। বক্তব্য ব্যাক টু ব্যাক। আজকের যে গোলমালের নায়ক যদি কেউ হতে হয় সেটা রামপদ মান্না ও রাজনৈতিক ব্যক্তি। আমাদের দলের নামকে যে এই মুহূর্তে খারাপ করছে, রাজা যার নাম হাবিবুর রহমান, তিনি নিজে, আমি চোখে যেটা দেখেছি, তিনি নিজে বড় ডাং লাঠি এনে তিনি ডাংলিয়ে মারধর করেছেন। আমি মনে করি 2 গাড়ি ডাং সঙ্গে করে এনেছে বর্ধা থেকে। এই দাঙ্গার বা লড়াইয়ের মূল নায়ক হচ্ছে রামের ইঙ্গিতে রাজার কীর্তিকলাপ, তার টিমের কীর্তিকলাপ, পূর্ব পরিকল্পিত।
আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু শক। মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয়, একটা গোষ্ঠী ঝামেলার জন্য একটা ইভেন্ট যেখানে সবাই আসে এনজয় করতে চায়। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং। শান্তিপ্রিয় ভাবে আবার কিভাবে মেলাটা হয়। ঘাটালের চরিত্র এটা নয়, ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে। দেখুন, একটা সিচুয়েশন কি মুহূর্তের মধ্যে বদলে গেল। আমরা দেখছিলাম যখন এই অরবিন্দ ভবনের বাইরে ছিলেন সাংসদ দীপক অধিকারী দেব, এবং আমরা যখন দেখলাম শঙ্কর দলুই তিনিও রয়েছেন সঙ্গে, তারা ঢুকছেন, তারা প্রবেশ করছেন, আর ঠিক মুহূর্তের মধ্যে ছবিটা একেবারে পাল্টে গেল। ঘাটালের এই উৎসব ঘিরে মানুষের উন্মাদনা, সেটা এই উত্তেজনায় দুই গোষ্ঠীর পরিণত হবে, এটা সত্যি তো কাঙ্ক্ষিত নয়। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন সঙ্গে। সুকান্ত, দুজনের বক্তব্যই আমরা শোনালাম। শঙ্কর দলুই তিনিও তার মতো করে ব্যাখ্যা করলেন, দেব বলছেন আমরা শকড। আসলে এর ফলে যেটা তৈরি হয় তা হলো একটা দল যার মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়, সেটা যখন সামনে চলে আসে তখন সাধারণ মানুষের মধ্যেও তার একটা ইম্প্যাক্ট গিয়ে পড়ে। একদমই রুমেলা সাধারণ মানুষ অর্থাৎ ঘাটালবাসী তারা চান মেলা হোক, তারা মেলায় উপভোগ করতে চান। কারণ মেলা কার হাতে থাকবে সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই যে ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু দোষারোপ করতে শুরু করেছেন যে গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। আর প্রকৃত ঘটনা এক কথায় যে মেলা কার হাতে থাকবে, ঘাটাল উৎসব ও শিশু মেলা, এই শিশু মেলার দায়িত্বভার থাকবে কার, সাংসদ গোষ্ঠীর কাছে না ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের হাতে, এই নিয়ে কিন্তু মূলত গন্ডগোল। আর সেই গন্ডগোল থেকেই লাঠালাঠি ফাটাফাটি আমরা যদি দেখি তাহলে দেবগোষ্ঠীর তরফ থেকে বলা হচ্ছে, আমি দেবগোষ্ঠী বলেই বলছি, দেবগোষ্ঠীর তরফ থেকে বলা হচ্ছে যে সাংসদকে জানানো হয়নি, কিন্তু সাংসদ নিজে বলেছেন যে হ্যাঁ আমাকে বলা হয়েছিল এবং আমি বলেছি যে আমার নাম না রাখলেও হবে, যাদের যাদের নাম রাখার দরকার তাদের নাম রাখতে। আমার প্রশ্ন হচ্ছে তাদের নামও কি রাখা হয়নি? দেখো রুমেলা, কিছুদিন আগেই ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলু যে শিশু মেলার কমিটি গঠন করেছিলেন, সেই কমিটিতে কিন্তু সাংসদ দীপক অধিকারীর যেমন নাম ছিল না, অপরদিকে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসেরও নাম বাদ গিয়েছিল। আর ঘাটালের যে সাংসদ প্রতিনিধি রামপদ মান্না এবং তার অনুগামী যারা আছেন তাদের কারোরই নাম ছিল না। এই নিয়ে কিন্তু মূলত ক্ষোভ এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ একটা ছিলই ঘাটালের মানুষের মধ্যে, অর্থাৎ সাংসদ যে ঘনিষ্ঠ মহল তাদের মধ্যে। আর সেইটা নিয়ে আজকে কিন্তু ঘাটালে দীপক অধিকারী এসেছিলেন এবং তিনি নতুন করে একটি কমিটি গঠন করবেন বলে জানা গিয়েছিল, এবং সেই কমিটি গঠনের আগেই কার্যত রণক্ষেত্রের একটা চেহারা নেয় এবং ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম ছেড়ে সাংসদকে চলে যেতে হয় সংসদ কার্যালয়ে, এবং ওখান থেকে তিনি বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। বেশ সুকান্ত, আমাদের নজর থাক। অবশ্যই রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই, রাজ্য তৃণমূল শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে ইন্টারভিন করেছেন। অবশ্যই কি তথ্য যায় কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে। শঙ্কর দলুই ঠিক এর আগে কি বলেছিলেন 20 তারিখ, যেদিন থেকে এই ঘটনার সূত্রপাত বলা যায়। আসুন শুনি। 2025-এর মেলা কমিটি যথারীতি তৈরি হয়েছে এবং 2025-এর মেলা যথারীতি আগামী 16 থেকে 25 তারিখ পর্যন্ত যেভাবে চলে সেভাবেই চলবে। যেহেতু এই মেলাটা সরকারিভাবে কোনো মেলা নয়, আজকে হয়তো উনি আছেন, অন্য কেউ আসবেন, ধারাবাহিকভাবে এই পদ মানে মানুষ চেঞ্জ হবে, চেয়ারটা একই থাকবে। তাই আমরা চেয়েছি ঘাটালের কোনো বিশিষ্ট নাগরিক, তাই সেই রকম একজন মানুষকে আমরা বেছে নিয়েছি এই মেলা কমিটির সভাপতি হিসাবে। সংসদ নেই এটা ভুল কথা, কাজেই এ নিয়ে আমার মনে হয় কোথাও কোনো ভুল বোঝাবুঝি নেই। এটা কেউ বা কারা তারা এটাকে ভুল তৈরি করার চেষ্টা করছে। এবং আজকে শঙ্কর দলুই ঠিক কি বলেছেন এই কমিটিতে নাম থাকা বা না থাকা এই বিষয়ে অবশ্যই শঙ্কর দলুইয়ের বক্তব্য তো শুনবো। এবং সাংসদ দেব তিনি বলছেন যে আমার নাম না রাখলেও হতো, আমি এমনই বলেছিলাম, কিন্তু যাদের নাম রাখার দরকার ছিল তাদের নামটাই আমি রাখতে বলেছিলাম। দুটো বক্তব্যই একবার শুনুন। মেনলি শিশু মেলার কার হাতে থাকবে এটা নিয়ে কি না, আমার মনে হয় এই জিনিসে কোনো গোলমাল নয়। কেউ বা কারা পরিকল্পিতভাবে মেলার নাম ভাঙিয়ে এই মেলাকে কলঙ্কিত করার জন্যে কেউ বা কারা এটা ঘটিয়েছে। 21 তারিখ আপনি কমিটি গঠন করেছিলেন, সেখানে সেই কমিটিতে কি দেবের অনুগামীরা ছিলেন? এই মেলার সঙ্গে যারা দীর্ঘদিনের যুক্ত তাদের সবার কাছে আহ্বান করা হয়েছিল
তাতে কেউ আসতে পেরেছেন, কেউ দু একজন আসতে পারেননি, যারা আসতে পারেনি তাদেরকেও ইনক্লুড করে নেওয়া হবে। আগের যে কমিটি গঠন তাতে কি দেবের অনুমতি ছিল? আগের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল, এবারের কমিটি গঠনও দেবের অনুমতি ছিল এবং কথা বলেই কমিটি করা হয়েছিল। আমি এখনো থাকতে চাই না। আমি আবার বলছি মেলাটা হোক। মিটিং এ যখন ডাক করেছিল আমাকে ডাকা হয়নি বা আমাকে জানানো হয়নি। যখন এই দ্বন্দ্বগুলো চলছিল আমি শঙ্করদাকে যেদিন হওয়ার কথা ছিল তার রাত আগে ফোন করি, আমি বলি কে সবাইকে নিয়ে মিটিংটা করো, আমাকে দরকার নেই। আমি সত্যি এটা বলেছি, আমাকে দরকার নেই। বাকি যারা মেলার মধ্যে আগে ছিল, কমিটির মধ্যে আগে ছিল, তাদেরকে নিয়ে মেলা না করো। পলিটিক্যাল মেলা নয়, এটা কারোর একার মেলা নয়, এটা ঘাটালের মানুষের মেলা। এবং আমি শঙ্করবাবুকে বলি কোনো ঝামেলা যদি হয় তোমার দায়িত্ব। দুজনকেই তারা রাজি হয়েছিল কি না এইটা ঠিক আছে, এই লিস্টটা এইভাবে হলে ভালো হয়। খুব ভালোভাবে আমরা মিটিংটা শেষ করেছি এবং আমাদের ইনফ্যাক্ট জয়েন্টলি প্রেস কনফারেন্স করার কথা ছিল। যাওয়ার পরে পরিস্থিতি যেভাবে হলো আমি দুঃখিত এটার জন্য, এই ঘটনা ঘটে যাওয়ার জন্য, কিন্তু কথা দিচ্ছি এরকম ঘটনা আর হবে না। আর এই ঘাটালে দেব বনাম শঙ্কর যে দ্বন্দ্ব, তাতে যে ধুমধুমা, সেই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতির রিপোর্ট তলব। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, প্রথমত হচ্ছে যে ঘাটালের তৃণমূল কংগ্রেসের যিনি সাংগঠনিক জেলা সভাপতি রয়েছেন তার কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। এর আগেও হচ্ছে প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের সঙ্গে দেবের যারা সেখানকার অনুগামীরা রয়েছেন তাদের মধ্যে নানা ধরনের দ্বন্দ্ব বা সমস্যা লক্ষ্য করতে পারা গিয়েছিল। বিভিন্ন সময় দলের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয়। এমনকি লোকসভা নির্বাচনের আগে এখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি সম্পর্কে আঁচ করে দলের শীর্ষ নেতৃত্ব কেন দেবকে বারবার সমস্যায় ফেলা হচ্ছে, ডিস্টার্ব করা হচ্ছে, সেই প্রসঙ্গের কথাও দলের শীর্ষ নেতৃত্বের মুখ থেকে শোনা যায়। কিন্তু আজকে যে গোটা ঘটনাটি ঘটেছে সেই গোটা ঘটনা নিয়ে সূত্রের খবর দেবের সঙ্গে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নিজে জানান এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে, কেন এই ধরনের আচরণ করা হলো এবং যে শিশু মেলার আয়োজন থেকে কেন এই ধরনের পরিবেশ তৈরি করা হবে তা নিয়ে মূলত ক্ষোভ উগড়ে দেওয়া হয়েছে। ফলে ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তিনি কি দেখেছেন এবং কেন এই ধরনের পরিস্থিতি এবং কি করে প্রাক্তন বিধায়কেরই বা অনুগামীরা সেখানে এইভাবে পৌঁছলো তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে ঘাটাল সাংগঠনিক জেলার কাছ থেকে রিপোর্ট চেয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বেশ, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই ধরপাকড়। জলা জমি ভরাটের অভিযোগে গ্রেফতার এক। আসানসোলে পুকুর ভরাটের অভিযোগ, গ্রেফতার জমি কারবারি দীনেশ গড়াই। ধৃতের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। আর মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই তৎপরতা। আসানসোলে অবৈধ কয়লা খনি ভরাট। রানীগঞ্জের বড়দই এলাকায় কয়লা খনি ভরাট, বেশ কয়েকটি অবৈধ কয়লা খনি ভরাট পুলিশের। মুখ্যমন্ত্রীর বার্তার পরই তৎপর পুলিশ। আসানসোলের রানীগঞ্জ থানার বড়দই এলাকায় অবৈধ কয়লা খনি ভরাট করল পুলিশ। রবিবার রানীগঞ্জ থানার আমরাসোতা ফাঁড়ির পুলিশ ওই এলাকায় বেশ কয়েকটি অবৈধ কয়লা খনিকে ভরাট করে। ডোমের কথাতেই কি রিপোর্ট চিকিৎসকের? প্রসঙ্গ বুঝতে পেরেছেন? হ্যাঁ, একেবারে আরজি কর। ডোমের কথাতেই কি রিপোর্ট চিকিৎসকের? আরজি করের মর্গেরই ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। দেখবো আগে সেই ভিডিও। ওজন 70 কেজি, চুল হচ্ছে স্যার 105 ইঞ্চেস ব্ল্যাক। হ্যাঁ, ও সেভ করা ছিল। Here most 1 inches হচ্ছে black. Here most is tiger what is that all over. আর মাথায় হচ্ছে 4টা স্টিচ রয়েছে। আমি ডাইরেক্ট 4 স্টিচেস। কত লম্বা? লম্বা হবে স্যার 3 inches by 2 inches। বলো। আচ্ছা, ব্রেনে 5 ছিল অল ওভার। সামনে হামাটামা 5
যে ছবি আপনারা দেখছেন, যে ভাইরাল ভিডিও ইতিমধ্যে আপনাদের সামনে রাখছি, এখানে দেখুন খুব ভালো করে, যিনি বারবার বলে চলেছেন তিনি এক যুবক এবং তিনি বলে চলেছেন কোথায় কোথায় কটা সেলাই রয়েছে, কতগুলি আঘাতের চিহ্ন রয়েছে, কোথায় কোথায় আঘাত রয়েছে, সেটি নথিভুক্ত করছেন এক ব্যক্তি যিনি অ্যাপ্রন পরে রয়েছেন। আপনারা যে ছবি দেখছেন, যিনি তথ্য বলছেন তিনি আরজিকর মর্গের হেড ডোম সন্তোষ মল্লিকার, তার কথা শুনে যিনি লিখছেন, আপনারা দেখছেন ছবিটায়, তিনি হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী। আসুন চলে যাই আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অভিজিৎ, তাহলে কি আমরা বলতে পারি, আমি বলছি সরলীকরণ যাতে না হয়ে যায় গোটা বিষয়টা, এই যে ডোমের কথাতেই কি রিপোর্ট চিকিৎসকের, ভিডিও তো তাই বলছে? নিশ্চয়ই আমরা রুমেলা নিউজ 18 বাংলার পক্ষ থেকে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি, তবে এটা কিন্তু সরকারি হাসপাতালের অন্দরে ঘুরলেই জানা যায় যে ডোমেদের কথাতেই এই ধরনের বহু ক্ষেত্রে এই ধরনের পোস্টমর্টেম হয়। এবং প্রথম যে দৃশ্য, সেই দৃশ্যটা ছিল যে মর্গের মধ্যে এক তরুণীর মৃতদেহ শোয়ানো, গলায় কাপড়ের ফাঁস, সেই ফাঁস এবং দেহের বাইরের বিভিন্ন চিহ্ন পরীক্ষা করছেন দুজন যুবক। তাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বিভিন্ন তথ্য নথিভুক্ত করছেন আরো একজন। মর্গের দু নম্বর যে ভিডিও, তাতে দেখা যাচ্ছে যে মর্গের অফিসে টেবিলের সামনে অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছেন একজন, সামনে চিরকুট হাতে এক যুবক। তার থেকে ময়নাতদন্ত হওয়া এক মৃতের ওজন, মাথায় কোথায় কোথায় কি আঘাত, সমস্ত কিছুই নথিভুক্ত করছেন ওই ব্যক্তি। লেখা শেষে তিনি বেরিয়ে গেলেন। অভিযোগ, দিনের পর দিন এইভাবে এই আরজিকরের মর্গে তৈরি হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট। এবং যেটা জানা গেছে যে দুজন যুবকের ছবি দেখা যাচ্ছে, তারা দুজনেই ডোম। তাদের থেকে জেনে কাগজে লিখতে থাকা এবং চিরকুট থেকে তথ্য নথিভুক্ত করানো যুবক আরজিকরের হেড ডোম সন্তোষ মল্লিক। আর ডোমের কথা শুনে যিনি ময়নাতদন্তের রিপোর্ট লিখলেন, সেই ব্যক্তি হচ্ছেন ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী। সেই কারণেই এই ভিডিও দেখে প্রশ্ন হচ্ছে কিভাবে একজন ডোমের উপরে ভরসা করে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করতে পারেন একজন সিনিয়র চিকিৎসক। এবং দিনের পর দিন ধরে এই ধরনের অনিয়মের অভিযোগ উঠলেও কিছুই কি জানতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এখানেই প্রশ্ন উঠেছে যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের সময় এই ধরনের ঘটনা বারবার এসেছে এবং সেই সময় ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক সোমনাথ দাস, তিনি এইসব ঘটনার প্রতিবাদ করলে তাকে বদলি পর্যন্ত করা হয় রুমেলা। আর সেই নিয়েই কিন্তু এই ঘটনা এটাই প্রকাশ্যে এসেছে। নজর থাক, হাসপাতালে নয় বাইরে থেকে প্লাস্টার করানোর পরামর্শ সরকারি হাসপাতালের চিকিৎসকের। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে এবং এই ঘটনা ঘটার অভিযোগ তুলছেন মাথাভাঙার বাসিন্দা মহাদেব বর্মন। অভিযোগের আঙুল মাথাভাঙা মহকুমা হাসপাতালের চিকিৎসক মফিজুল রহমানের দিকে। হাসপাতালে নয় বাইরে থেকে প্লাস্টার করানোর পরামর্শ। রাজেশ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, কেন সরকারি হাসপাতাল প্লাস্টার করানো যাবে না, কেন বাইরে থেকে করাতে হবে? দেখো, মাথাভাঙা শহরের বাসিন্দা মহাদেব বর্মন হাতে ফ্র্যাকচার নিয়ে এক্স-রে রিপোর্ট করিয়ে মাথাভাঙা বহির বিভাগের চিকিৎসকের কাছে গিয়েছিলেন এবং সেখানে সেই চিকিৎসক জানান যে তার হাতে যেহেতু ফাটল রয়েছে, তার প্লাস্টার করা প্রয়োজন, তবে প্লাস্টার এখানে হবে না, বাইরে থেকে প্লাস্টার করানোর তিনি পরামর্শ দেন। এবং তখন তিনি বলেন যে তার আর্থিক অবস্থা ভালো নয়, সরকারি হাসপাতালে এসেছেন, বাইরে করাতে পারবেন না। চিকিৎসক জানান যে এখানে এই হাসপাতাল থেকে এটা করানো সম্ভব নয়, এই হাসপাতালে এই প্লাস্টার করানো যাবে না। তখন সেই ব্যক্তির যেটা দাবি যে বাইরে থেকে একজনকে এনে যোগাযোগ করিয়ে দেন ওই চিকিৎসক, এবং যাকে যোগাযোগ করিয়ে ডেকে এনেছিলেন, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারের কোথাও একটা অভাব এবং চিকিৎসক তার জন্য বলেছেন এখানে নয় বাইরে থেকে গিয়ে প্লাস্টার করাতে। ওই হাতটা একটু ফ্র্যাকচার হয়ে যায়, আমি ডাক্তার দেখাতে আসি, ওনারা এক্সরে লেখেন। এক্সরে করার পরে আজকে আমি রিপোর্ট দেখাতে আসি, ডক্টর মফিজুল রহমান বসেছিলেন। তো স্যার কি করতে হবে? বলে প্লাস্টার করতে হবে। তারপরে স্যার কোথায় করবো? বলে সব লেখা আছে, আপনি যান। আমরা কোন জায়গায় যাবো? বলে আপনি আমার চেম্বারে আসুন। ডাক্তারের সঙ্গে কথা বললে আমাকে সাইডে ডেকে নিয়ে গেল এবং বলল যে দাদা আপনার দুটো প্লাস্টার করতে হবে। প্রথমবার করলে আপনাকে 2500 টাকা লাগবে, পরের বার করলে মানে সিনথেটিক যেটা আরও 2500 টাকা লাগবে, মানে টোটাল 5000 টাকা। হ্যাঁ উচিত, এটা সিনথেটিক বলে কিন্তু সিনথেটিক করতে হবে, আসলে সিনথেটিক পাওয়া যায় না। ওটার দাম বলেছে, ও জিজ্ঞেস করে যে কত টাকা খরচা হবে এটাতে, ও বলেছে এতে 1050 টাকা মানে খরচা হয় সিনথেটিক, ওটাই বলেছে। ও জিজ্ঞেস করেছে বলে ও আমাকে যখন জিজ্ঞেস করলো যে এতে কত টাকা খরচা হবে ডাক্তারবাবু, বললো আমি দেখো বাইরে জিজ্ঞেস করে বলে দেবে।
আমি কি বসে বসে বলতে পারি কতটা খরচা হয়েছে? হাসপাতালে প্লাস্টার যেটা আছে সেটা চুনে সেটা ভাঙাও, ওটা ওই প্লাস্টারটা করা যাবে না প্রথম কথা। ওতে এবারে করি সিনথেটিক করি ওতে, তো ওটা তো হাসপাতালে সাপ্লাই নেই। এসে গেল এসে বিতর্কে জড়ায় রেঞ্জার। নিবেদন